হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং বেঙ্গলি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মেজর ফর বেঙ্গলির কিন্তু তোমরা সিলেবাস আমি আলোচনা করেছিলাম, সেই সিলেবাসেরই একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। এবার দেখো, আলোচনার মধ্যে কিন্তু আমি আবারও বলেছি সমস্ত কিছু কিন্তু আসবে না, আলোচনায় শুধুমাত্র জিস্টটাকে আমি তুলে ধরবো এবং বিষয়বস্তুগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেবো। কিন্তু আমাদের যে নোটস হবে, একদম স্পেশাল যে নোটস রয়েছে, তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করবে তারাই কিন্তু একমাত্র সেই নোটসগুলো পাবে। তো স্টুডেন্টস যারা ভাবছো যে অনলাইন ক্লাসে আমাদের কাছে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে 999 রুপিস, কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন নিলে এটাও তোমাদের দিতে হচ্ছে না, টোটাল দিতে হচ্ছে মাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটা, তোমাদের বেঙ্গলি মেজরের আজকে বলতে পারো সেকেন্ড ক্লাস, কারণ লাস্ট অলরেডি একটা ক্লাস আমি নিয়েছিলাম, তো আজকে কিন্তু সেকেন্ড ক্লাস হচ্ছে। অলরেডি সিলেবাস সমস্ত পেপারে দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে কিন্তু ক্লাসটা শেষ অবধি করবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেলসে। দেখো, প্রাচীন ভারতীয় যদি আর্য ভাষার কথা বলি, কোথা থেকে এলো এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই নিয়ে কিন্তু আমাকে বলতেই হবে, তাই না? তাহলে দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে কি আমরা একটু জেনে নেব। দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি বলছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতি বা সময়কালের কথা যদি আমরা বলি, তাহলে বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা কিন্তু 1500 যে খ্রিস্টাব্দ রয়েছে, সেই 1500 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে যদি সময়কালটাকে আমরা ধরি সেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এর সময়কাল কত? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এটাকে আমরা বলছি মানে তোমার হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কিন্তু সময়কাল। বলছে এই যুগের ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শনই পাওয়া যায় কিন্তু হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ যেটা রয়েছে সেটা কিন্তু বেদে। এবার আমরা জানি বেদের কয়টা ভাগ, বেদের কিন্তু 4টা ভাগ, আমরা প্রত্যেকেই জানি সেটা ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ। এখানে লেখা আছে দেখো, ঋগ, সাম, যজু এবং অথর্ব। এটা এখানে অথর্ব হবে, অথর্ব, ওকে, অথর্ব। প্রত্যেক বেদের কিন্তু আবার 4টা করে অংশ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, তোমার হচ্ছে এখানে উপনিষদ রয়েছে, আর একটা রয়েছে আরণ্যক। হ্যাঁ, এখানে কোথাও পাবে আরণ্যক, এই যে আরণ্যক, ঠিক আছে। এবার কোনটা কি এই সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আমি আবারও বলছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল 1500 থেকে শুরু করে 600 BC, মানে বিফোর খ্রিস্ট, যেটাকে বলি আমরা খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তাহলে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রয়েছে। এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার যদি নিদর্শনের কথা আমরা বলতে চাই, তাহলে মূলত আমাদের বেদের উপরে নির্ভর করতে হয়, কারণ আমাদের হিন্দুদের পবিত্র যে প্রাচীন যে গ্রন্থ, ধর্মগ্রন্থ, সেটা কিন্তু বেদ, এবং এই বেদেরই আবার 4টা ভাগ রয়েছে, তোমার ঋগ, সাম, যজু এবং অথর্ব। এবার প্রতিটা বেদের কিন্তু আবার 4টা করে ভাগ রয়েছে, যে কি বলেছে এখানে, যে সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদ এবং আরণ্যক, এই 4টা কিন্তু ভাগ রয়েছে, তাই না? এবার এখানে বলছে এগুলির মধ্যে ঋগ্বেদের সংহিতা অংশটি সব থেকে প্রাচীনতম। তাহলে ঋগ্বেদের মধ্যে যে সংহিতা বলে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু সব থেকে পুরনো এবং সব থেকে প্রাচীনতম আমরা বলতে পারি। বলছে এই ঋগ সংহিতাই হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে প্রামাণিক দলিল। বৈদিক যুগের ভারতীয় আর্য ভাষাই হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার অবিমিশ্র মানে অবিকৃত নিদর্শন। মানে অবিকৃত নিদর্শন কেন বলছে, তার কারণ যদি আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সম্পর্কে জানতে চাই এবং দেখতে চাই, তাহলে কিন্তু অবশ্যই প্রাচীন ভারতীয় যে আর্য ভাষাটা রয়েছে সেটার উপরে বেস করে কিন্তু আমাদের চলতে হয়। বোঝা গেল? তো নেক্সট আমরা চলে আসবো, কি বলেছে দেখো, প্রথমে রয়েছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত বলছে প্রাচীন বাংলায় শ্বাসাঘাতের জন্য অনেক সময় শব্দের আদি স্বর দীর্ঘ হয়েছিল, বা শব্দের আদি স্বর বা প্রথমের স্বরটা কিন্তু দীর্ঘ হয়। যেমন অ কট, এটা হলো আ কট, তাহলে অটা উচ্চারণ করতে আমাদের কম সময় লাগতো, এখানে আ উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের বেশি সময় লাগছে। তাহলে অটা যখন আয়ে উচ্চারণ হচ্ছে তখন কিন্তু দীর্ঘ মানে স্বরটা কিন্তু দীর্ঘ হচ্ছে। তাহলে এখানে বলছে
যে প্রাচীন বাংলায় শাসাঘাতের জন্যই কিন্তু অনেক সময় কি দেখা যায় শব্দের যে আদি স্বর রয়েছে সেটা কিন্তু দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ অনেকটা টান হয়ে যায়। তাহলে অ ছিল অকট আমরা বলতাম, তাহলে এটা আ কট, তাহলে আ, এই যে আ উচ্চারণ করতে গেলে অনেকটা দীর্ঘ হতে হচ্ছে। দেন বলছে নাসিক কি ব্যঞ্জন অনেক ক্ষেত্রে লোপ পেল, মানে লোপ পায় এবং তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখো শব্দেন ছিল, শব্দেন থেকে সাদে হয়ে গেল, বা মধ্যেন থেকে মাঝে হয়ে গেল, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেটা ক্লিয়ার। নেক্সট থাকছে আমাদের 3 নম্বর যে পার্টটা রয়েছে, সেখানে বলছে প্রাচীন বাংলায় সৃষ্ট ধ্বনির ব্যবহারের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। একই শব্দ যেমন দন্তাস্ব, পেটকার মধ্যস্ব, তালবিস্ব, হ্যাঁ রয়েছে, এর ব্যবহার ঘুরে ফিরে এসছে। যেমন সহজে আমরা জহজে বলি, শরীর সবরি বলতে পারি, সবরি দন্তা সব বসুন্ধরা দীর্ঘী হতে পারে। তো এরকম টাইপের কিন্তু একই শব্দের ভিন্ন ভিন্ন, যেমন মনে করো সাপোজ আমি বললাম সরা লিখো, কেউ লিখলো দন্তাস্ব বসুন্ধরা সরা, আবার কেউ লিখছে পেটকাটা মন্দির বসুন্ধরা সরা, আবার কেউ লিখছে তালিবিশ্ব বসুন্ধরা সরা, কিন্তু তিনটার উচ্চারণ কিন্তু প্রনাউন্সিয়েশন সেম হচ্ছে কিন্তু এখানে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো পরবর্তী স্লাইডে। এখানে রয়েছে আমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, কিছু রূপগত বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরা হয়েছে। রূপগত বৈশিষ্ট্য, সেই রূপগত বৈশিষ্ট্যের মধ্যে কি রয়েছে? প্রাচীন বাংলায় কর্মকারকে রে বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়। নেক্সট বলছে 2 নম্বর বলছে এই সময় পর্বের বাংলা ভাষায় কর্তৃকারকের ক্ষেত্রে শূন্য বিভক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। 3 নম্বর বলছে প্রাচীন বাংলা ভাষায় সম্বন্ধ পদ তৈরি হয়েছে ক, র এর বিভক্তি সহযোগে। 4 নম্বর বলছে এই সময় পর্বে অতীতকালের ক্রিয়াপদ গঠনে ইলো প্রত্যয় যোগের প্রচলন লক্ষ্য করা যায়। তাহলে কি বলছে? অতীত, হ্যাঁ স্বরে অ তয় দীর্ঘী হবে, তো অতীতকালের কিন্তু কি ক্রিয়াপদ গঠনে ইলো প্রত্যয় যোগের প্রচলন লক্ষ্য করা যায়। এরকম তোমাদের মোটামুটি ধরো প্রথমে আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি সম্পর্কে একটু লিখে নিবা, তারপরে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বেশ তোমাকে 6 থেকে 7টা পয়েন্ট তোমাকে এখানে লিখতে হবে। দেন তোমাকে হচ্ছে মানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে 7টা পয়েন্ট লিখতে হবে, তারপরে একটা উপসংহারের মতন করে হালকা একটু লিখে তোমাকে কিন্তু এই নোটটা পুরোপুরি পারফেক্টলি যদি 10 নম্বরের জন্য আসে তাহলে কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে। আর আমি কিন্তু আজকে তোমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে মধ্য ভারতীয় আর্য ভাষা, তার পরবর্তী ক্লাসে নব্য ভারতীয় আর্য ভাষা, এইভাবে ধাপে ধাপে 3টা আর্য ভাষা নিয়ে আলোচনা করবো। 3টা আর্য ভাষার মধ্যে একটা আর্য ভাষা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা যদি চাও আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।